স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে দিনের মূল ঘটনা এবং রাজনৈতিক বিষয়ে নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমরা দুইজন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ, আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোরাব হাসান। স্বাগত আপনাদের দুইজনকে। জনাব এম এ আজিজ, আমরা শুরুতে বলছিলাম যে দিনের ঘটনা নিয়েই আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি, সাথে রাজনৈতিক বিষয়াদিও থাকে। আজকে উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে যে অপারেশন ডেভিল হান্ট এর চলছে, সে সাথে এটা দেশব্যাপী সারা দেশ থেকে প্রায় এই পর্যন্ত 85 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন অভিযান চলছে। মূলত গাজীপুরেই এই অপারেশন জোরদার বেশি, অন্যান্য জায়গার থেকে অল্প কিছু গ্রেপ্তার এবং অভিযানের খবর আমরা পাচ্ছি। পাশাপাশি আজকে সন্ধ্যায় প্রেস সেক্রেটারি জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সন্ধ্যার থেকে খোলা হচ্ছে কেন্দ্রীয় কমান্ড সেন্টার, যেখান থেকে এই অভিযানটা পরিচালনা হবে এবং যে কেউ এখানে অভিযোগ জানিয়ে তাদের প্রতিকার চাইতে পারে। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। যৌথ বাহিনীর ডেভিড হান্ট, ডেভিডকে এটা কি নির্ধারণ করা হয়েছে? ডেভিল শয়তান, শয়তান। তো শয়তানদেরকে ধরা হয়েছে। শয়তান তো একপক্ষীয় হতে পারে না। আমাদের দেশ স্বাধীনতার পর থেকে স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, ভাষার তারতম্য ছিল, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু এই আগস্ট 5 তারিখে আমরা আশা করেছিলাম দেশ গণতন্ত্রের পথে হাঁটবে, মানবাধিকার থাকবে, দেশটা মোটামুটিভাবে আমাদের যে দেশ স্বাধীন হয়েছে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেই পথে যাত্রা শুরু করব। কিন্তু আমরা দেখলাম যে 5ই আগস্টের পরে আরও দেশের অবস্থা খারাপ। অর্থাৎ দেশে আপনি খেয়াল করে দেখেন, 5 তারিখে ঘটনা ঘটলো, প্রায় 10 দিন পরে আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটা পেলাম। 8 তারিখে পেয়েছি। 10 দিনের ভিতরে দেশ মানুষ চালাইছে। অর্থাৎ দেশে কোনো সরকার ছিল না, কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিছু ছিল না, দেশে কিন্তু বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু সরকার যখন মোটামুটিভাবে অ্যাক্টিভ হলো, ধরেন আর 5 দিন পরে, তখন থেকে নানান উপসর্গ, নানান সন্দেহ, নানান সংশয়। নির্বাচন হয় কিনা, নির্বাচন হবে কিনা, অর্থনীতি ঠিক চলবে কিনা, বাজারের দাম কমবে কিনা, প্রশাসন ঠিক মতো আছে কিনা, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক আছে, নানান প্রশ্নে জর্জরিত। এখন লাস্টে এসে আপনি ধরেন এই যে ডেভিল হান্ট শুরু করলেন। ডেভিল তো আইনের ভাষায় বলে যিনি আক্রমণ করে তিনি ডেভিল, অর্থাৎ তিনি দোষী। যিনি আক্রান্ত হন তিনি কিন্তু সাধারণত নির্দোষ থাকেন। কিন্তু আমাদের এখানে আক্রমণটা কী করলো? সরকার কোথায়? আমি ধরেন একটা পরিস্থিতিতে, কারণ আমরা এবারের যে যুদ্ধ, এখনও আমি এটাকে প্রতি বিপ্লব বলে না, প্রতি অভ্যুত্থান যদি বলি, যে শুরুর থেকে যদি সরকার তার পজিশন অ্যাসার্ট করতো, অর্থাৎ যেখান থেকে যে কাজ শুরু করা দরকার ছিল সেইভাবে শুরু করতে পারত, তাহলে এই 6 মাসে তো দেশটা এই জায়গা এইরকম টার্মোইল সিচুয়েশন হওয়ার কথা না। আজিজ ভাই, শুরুটা যে করবে এই ধরনের একটি অভিযান করার জন্য যে জনবল দরকার, পুলিশ, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যেই অবস্থান দরকার, আমরা কি পুলিশকে বিশেষ করে এই অবস্থায় কি পেয়েছি? এখানে আমি বহুভাবে বলছি, আমি তো আর এক্সপার্ট নাই, অভিজ্ঞ নাই, তবু আমি বলছি, ধরেন পুলিশ অ্যাজ এ হোল মোটামুটিভাবে 95% পুলিশ কেউ অর্ডার ক্যারি আউট করছে, আর উপরের অফিসার যারা ছিল কমান্ডিং, তারা মোটামুটি 95% ছিল ফেসিবাদের দোষর। তো এখানে যদি শুরুটা হতো, ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, এই এনজিও, শিক্ষক, এই টাইপের সরকার না হয় যদি পলিটিশিয়ান হতো, তারা কিভাবে হাউ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন তারা বুঝতো। ধরেন এই 6 মাস, তো আপনাকে আজকে কথা বলতেছি 6 মাস পড়েছে, 6 মাসে আপনি এখন পর্যন্ত, এই আজকেও দেখলাম অনেকগুলো পুলিশকে গ্রেপ্তার করেছেন।
তো তারা ট্রমার থেকে কি করে বেরোবে পুলিশ? কারণ এখনো ধরা হচ্ছে। না, আপনার 6 মাসে এখন কি করা যেত? আমি এটা বলছি, জি। আমি আগেও বলেছি, আমি রিপিট করতেছি। ধরেন আপনি প্রথমে দ্রুত আগে আইন শৃঙ্খলা দেশের রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনীর কারা গুলি করে মানুষ মারছে, তাণ্ডব করেছে, তাদের ধরেন। আর কঠিন দুর্নীতি যারা করছে তাদের ধরেন, ধরে জেলখানা পাঠিয়ে দেন। বাকিগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এখন প্রশ্ন হলো ম্যান পাওয়ার কমে গেল, আপনার আনসার আছে, বিডিপি আছে, স্কাউট আছে, সেনাবাহিনীর সোলজার আছে, কিছু হাওলাত নেন টাইমলিং করে আপনি এই গ্যাপটা পূরণ করতে পারতেন, শুরুটা হতো। এখন আপনি পড়লেন কি পুরা সেই ফেসিবাদে যারা গুলি করে মানুষ মারছে ছাত্র জনতা, তাদেরকে রেখেই আপনার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যাত্রা শুরু করলেন। এখন এরপরে এমন ঢিলা দিছেন, মানে এনজিও যেমন চালায় সরকার ওইভাবে চালান শুরু করছেন। এখন তো ওখানে টুঙ্কা মিছিল হয়, ভারত থেকে কথা বলা হয়। বিবিসি রিপোর্ট করছে পরশুদিন, হ্যাঁ, যে ভারত থেকে আওয়ামী লীগের সকল নেতারা বাংলাদেশে তাদের সরকার পরিবর্তন করতেছে এবং যত অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। বাংলাদেশ সরকার বোঝে নাই কেন? এখন আপনি এই জন্যই বলছি যে সরকার প্রথমে আগে রাষ্ট্র চালানোর জন্যে যে প্রতিষ্ঠানগুলো শক্ত করা দরকার, যেভাবে আমাদের তো প্রধান আর্মি চিফ তো বলেছে সকল সহযোগিতা করব। আপনি আর্মির সহযোগিতা সিপাহীটা আছে, এরা তো বেশ মানবিক ভূমিকা পালন করছে, তাদের থেকে নিয়ে আপনি হেল্প করছেন, তাদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দিচ্ছেন কিন্তু কাজেও লাগান নাই। তো তাহলে আপনার শূন্যতাও পূরণ করেন নাই। ধরেন আমি আরেকটা উদাহরণ দিই, ধরেন প্রশাসন, এই প্রশাসন সিভিল প্রশাসন, একটা প্রশাসন ক্যাডার, এটা কিন্তু দেশ চালায়। খেয়াল করেন আপনার সবগুলো মিনিস্ট্রি চালায়, মিনিস্ট্রির অধীনে যত বিভাগ অধিদপ্তর আছে সব চালায় এবং ডিসি সব চালায়, হ্যাঁ, এবং ইউএনও পর্যন্ত। আপনি ডিসি পদায়ন করা নিয়ে কত কথা শুনলাম। আপনি আর 25 টাকাটার বাইরে আছে, আপনি ওখান থেকেও যদি কিছু লোক নিতেন, নিয়ে যদি 7 দিনের একটা ওরিয়েন্টেশন ট্রেনিং দিতেন, ডিসি হইতে কি আইনস্টাইন হতে হয়? আপনি ডিসি পদায়ন করতে মিক্স আপ করলেন না কেন? এটা বুঝতে হবে তো। আপনি করলেন কি সেই প্রশাসন ক্যাডারের লোক যা আছে তাই, এবং আপনি বিশ্বাস করেন বণিক বার্তায় সর্বপ্রথম একটা অনুসন্ধানী রিপোর্ট ছেপেছে, সেখানে বলা হয়েছে সিনিয়র সেক্রেটারিতে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত 95% হচ্ছে ফেসিবাদের দোষর। আচ্ছা, আমি আসি তো এই জন্য আমি বলছি এটা তো শুরুটা করতে, এই সরকার শুরুটা করছে এনজিওর মতো করে, যার ফলে সব আউল হয়ে গেছে। হ্যাঁ, সব আউল হয়ে গেছে। জি জনাব সোহরাব হাসান, এই যে অভিযান শুরু করলো, আমরা জানি যে এরকম একটি ঘটনার পরে 5ই আগস্টের পরে বিভিন্ন থানা ফাঁড়ি লুট হয়েছে, অস্ত্র বেহাত হয়েছে, একটা বিশেষ অভিযান, শক্ত বিশেষ অভিযান তারা চালিয়েছে, কিছু অস্ত্রপাত্র উদ্ধারও হয়েছে, কিন্তু আরেকটি শক্ত বড় সড়ো ধরনের একটা অভিযানের দরকার ছিল। তো দেরিতে হলেও তো শুরু হয়েছে, কি বলবেন আপনি? ধন্যবাদ আজিজ ভাইকে, শুভেচ্ছা। একটা রাষ্ট্র সরকার কিন্তু শুধু আইন দ্বারা চলে না, পুলিশ প্রশাসন দিয়েও চলে না। সরকার চলে জনসমর্থনের উপর ভিত্তি করে। পুলিশ, আর্মি, বিজিবি, র্যাব দিয়ে যদি চলতো তাহলে আগের সরকার ক্ষমতায় থাকতে পারত। সুতরাং প্রথমেই ধরতে হবে যে এই সরকার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে জনগণের আকাঙ্ক্ষাকে। আজিজ ভাই যেটা একটু ইঙ্গিত দিলেন এবং একটু বেশ কঠিনভাবেই দিলেন এনজিও সরকার, তা আমি বলতে চাচ্ছি যে সরকার যারা দায়িত্ব নিয়েছেন সেটা অভিজ্ঞতা বেশি থাকুক বা কম থাকুক, একটা সমন্বিত টিমওয়ার্ক যেটা সেটি হয়নি। আপনি দেখবেন যে তাদের কথাবার্তায় এক একজন এক এক রকম। তারপর এই সরকার জনগণের সমর্থনটা কিভাবে পাবে? রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে, যে সক্রিয় যারা ক্ষমতাচ্যুত বিতাড়িত তাদের কথা বাদ দিলাম, যারা সক্রিয় রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করা। থানা তো একটা ভৌগোলিক এলাকা আছে, থানাগুলো উদ্যোগ নিতে পারত, বিভিন্ন স্থানে ডিসি ইউএনও উদ্যোগ নিতে পারত। সেই উদ্যোগটা কেন্দ্র থেকে নির্দেশ না হলে তো আর তারা উদ্যোগ নেবে না, সেই উদ্যোগটা 6 মাসে নেওয়া হয়নি। সুতরাং জনগণের সম্পৃক্ততা বাড়ানোর কোনো চেষ্টা নেই। আরেকটা হচ্ছে যে কোনোই, এটা ভুল হোক সঠিক হোক, একটা ধারণা হয়েছে যে সরকার ছাত্রদের কথায় চলে, রাজনৈতিকদের
রাজনীতিকদের বাদ দিয়েছে, রাজনৈতিক দলকে তার প্রয়োজন নেই, এবং অনেক ক্ষেত্রে এরকম ভূমিকা। আর 5 ফেব্রুয়ারির ঘটনা, এখন যে প্রধান উপদেষ্টা 2 দিনের মধ্যে 3টি বিবৃতি দেওয়া, এখন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল করা গাজীপুরের এই ঘটনার পরে, এটা তো অনেকটা হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়া গেল। এখন ডাক্তার আনবে কে? সরকার। ডাক্তার আনবে কে? সরকারের কাছ থেকে আইন শৃঙ্খলা রক্ষা করা। যারই এই সম্পদের, ধরেন ব্যক্তিগত সম্পদ বা সমষ্টিগত সম্পদ, তার মালিক যেই হোক, এটা রক্ষা করার দায়িত্ব সরকারের। সরকার কোনো সম্পদ, ধরেন এই যে সে বেক্সিমকোতে রিসিভার বসিয়েছে বা এর সম্পত্তি অনেক অধিগ্রহণ করেছে এস আলমের, সরকার যে কোনো করতে পারত। 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়িও তারা করতে পারত, যে মনে হলো যে জনস্বার্থে এটি কি বলে অধিগ্রহণ করা দরকার। কিন্তু সেটি একদল মানুষকে সেটি ভাঙতে, লুটপাট করতে দেয়া, এবং সরকার তারপর সচেতন হলো, তারপর বাহিনী করলো এবং শয়তান ধরা অভিযান চালু করলো। মানে এটি কি ধরেন মানুষের কাছে এই প্রশ্নটি আসবে না? আওয়ামী লীগ আমলে যতগুলো পদক্ষেপ নিয়েছে এ ধরনের, সেটা নিয়ে জনগণের প্রশ্ন আসছে, কেউ করতে পেরেছে, কেউ করতে পারেনি। কোনটার? অনেকগুলো ক্ষেত্রে বিরোধী দলের বিরুদ্ধে বা যে কোনো অভিযান, যে কোনো কি বলে যে কোনো আর কি জনগণের বিরুদ্ধে যে অভিযান, বা জনগণের কল্যাণ, জনগণের কথা বলে জনগণের নামে যে অভিযান, সেটা নিয়ে প্রশ্ন হয়েছে না? এবং এখন সেটা প্রকাশিত না যে সরকার কি কোথায় কোথায় ভুল করেছে। তা আমরা চেয়েছিলাম যে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার, সেই সরকার 6 মাসের মধ্যেই এই ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। সরকারকে ওই বাড়িটা রক্ষা করতে পারতো না। এটা জনরোষের যে শিকার হয়েছে, জনরোষ কিভাবে রক্ষা করবে? এটি যদি ধরেন 5 আগস্টের, গত বছর কত 5 আগস্টের পরে যদি এটি বলতে পারতেন যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, সেটা তো মানুষের মধ্যে সেই তাৎক্ষণিক মানে প্রতিক্রিয়ায় ওই বাড়িটি ভাঙচুর হয়েছে। অলমোস্ট ওই বাড়িটির ভিতরে তেমন কোনো জিনিসপত্র, দামিগনা সবই ভাঙচুর হয়েছে। জিনিসপত্র কিন্তু এখন শুনেন, মানে এই যে ভাঙচুর হয়েছে, তখন একটা যুক্তি ছিল যে তখন সরকারই ছিল না, 5, 6, 7 তারিখ সরকারই ছিল না। এখন তো সরকার আছে, কিন্তু একটি দেশের বাইরে বসে একজন স্বৈরাচার দেশের বিরুদ্ধে উস্কানি দিয়ে বক্তব্য রাখছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। অবশ্যই তার রিঅ্যাকশন কি হবে না? কোনো কিছু কিছু না, যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বা যে বক্তৃতা দিয়েছে, অবশ্যই নিন্দনীয়। অবশ্যই তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। সেটা আইনি ব্যবস্থা না বেআইনি ব্যবস্থা। সরকারের যদি ওই ক্ষমতা থাকতো, তাহলে তো ভারতকে বাধ্য করতো যে তাকে ফেরত দিতে হবে, তার বক্তৃতা বন্ধ করতে হবে। কিন্তু আপনি দেখালেন যে তাতে লাভবান কে হলো? ওই বক্তৃতা পর্যন্ত কিন্তু শেখ হাসিনা নিন্দিত হয়েছে এবং জনগণ কেউ এটা সমর্থন করেনি। কিন্তু এরপর যে প্রতিক্রিয়াটা হলো, যখন বাড়ি ভাঙা হলো, তখন কিন্তু শেখ হাসিনার বক্তৃতা পিছনে চলে গেল, ভাঙাটা সামনে আসলো। এবং একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বলেছেন যে আমরা ভাঙায় বিশ্বাসী না, আমরা গড়তে চাই, আমরা জ্ঞানের চর্চা করতে চাই, মানে ভবিষ্যতে বাংলাদেশকে কীভাবে নির্মাণ করব সেদিকে এগোতে চাই। কিন্তু তাহলে করলো কে? একজন উপদেষ্টা, তিনি খুব কী বলে ইউনূস সাহেব যাকে মাস্টার মাইন্ড বলেছেন, তিনি এই ধরনের মানে জনগণ যাতে শান্ত হয় এবং যাতে ছিলই সরকারের তো তাহলে এ ধরনের ভাঙচুর বিরুদ্ধে এক ধরনের অবস্থান তো ছিলই না। তাহলেই তো প্রশ্ন আসে, সরকার কি তাহলে ভাঙতে দিয়েছে? ভাঙতে দেওয়ার পরে এই বিবৃতি, ভাঙতে দেওয়ার পরে এই ব্যবস্থা, এটাই তো প্রশ্ন আছে। এবং দ্বিতীয় যে প্রশ্ন, সেটা হচ্ছে গাজীপুরের এই ঘটনা না ঘটলে সরকার কি এতটা কঠোর হতো যে প্রতিরোধের মুখে পড়া? সাভারেও কিন্তু তাই হয়েছে। সুতরাং একটা হচ্ছে কি আইনের শাসন। এখন শেখ হাসিনা যেভাবে আইনের শাসন বলে যে যা চালিয়েছে, নিশ্চয়ই আমরা এই গণ-অভ্যুত্থানের পর সেই আইনের শাসন চাইব না, বা কেউ চাইবে না। যে কারণে এই আজিজ ভাই বললেন, এক্ষেত্রে হচ্ছে কি আমরা সামনে এগোতে চাই কিনা।
আমরা ক্রিয়ার প্রতিক্রিয়া, হিংসার বিরুদ্ধে হিংসা, কী বলে বিদ্বেষের বিরুদ্ধে বিদ্বেষ, তাহলে এ দেশ কোথায় যাবে? আজকে ধরেন 53 বছর হয়েছে। না, আপনি যেটা বলছেন ইয়াসরফ ভাই ঠিকই আছে, কিন্তু অবস্থাটা যে এরকম যে আমরা সোশ্যাল মিডিয়ায় একজন সাবেক মেয়রের বক্তব্য ভাইরাল হতে শুনলাম, বলা হচ্ছে যে আমাদের যদি আচ্ছা, ওই মেয়র তো কোনো মানে আওয়ামী লীগেও তার কোনো অবস্থান নাই। না, আপনি কেন বলছেন আওয়ামী লীগের অবস্থান নাই? বিতাড়িত হয়েছিল, আবার সে ফিরে এসছে, আবার বহিষ্কৃত ফিরে আসছে। পুরো আওয়ামী লীগের পুরো র্যাঙ্ক অ্যান্ড ফাইল, পুরো নেতৃত্ব ফিরে আসলে বাংলাদেশের মানুষ এখন গ্রহণ করবে তাদের? না, আমি তা বলছি না। আমি বলছি যে তার যদি প্রতিক্রিয়া হবে, এরকম যদি কোনো কেউ সোশ্যাল মিডিয়ায় এরকম বক্তৃতা দেয় বা এরকম আহ্বান জানায় যে আমার নেতাকর্মীরা যদি ঘুমোতে না পারে রাত্রে, তাহলে সারা রাজধানীবাসীকে আমরা 5 আগস্ট অভ্যুত্থান হলো, পুলিশ, আর্মি, র্যাব, বিজেপি দিয়েও যে শেখ হাসিনা পারলেন না। কেন পারলেন না? জনগণ তার বিপক্ষে ছিল এবং জনগণ আন্দোলনকারীদের পক্ষে ছিল। সুতরাং জনগণকে সমাসে এমন কিছু ঘটনায় যে জনগণ এই আন্দোলনকারীদের বিপক্ষে যাবে বা তাদের থেকে দূরে চলে যাবে। রাজনৈতিক দলকে আস্থায় নেওয়া হয়নি প্রধানত। এখন তো আমরা প্রতিদিন বক্তৃতা বিবৃতি দেখি যে বিএনপি যা করে সেটার বিরোধিতা করা হয়। কোনটায়? মানে কোন ক্ষেত্রে? রাজনৈতিক ক্ষেত্রে, সেটা নির্বাচন হোক, সংস্কার হোক, সাংগঠনিক বিষয় হোক, এটা করা হয় সরকারের পক্ষ থেকে না। সরকার তো আর এর অংশ না। সরকার হচ্ছে সংস্কার হোক বা নির্বাচন হোক, এটি ব্যবস্থাপনার দায়িত্ব। এটি কিভাবে হবে তার একটা রূপরেখা তৈরি করবে সবাইকে নিয়ে। আর দেখুন, এই ঘটনাটা এমন সময় ঘটলো যে সরকার 6টি কমিশনের রিপোর্ট পেয়েছে, বিস্তারিত রিপোর্ট পেয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে 15 তারিখ থেকে আলোচনা হওয়ার কথা। একটা দেশ একটা নির্বাচনের দিকে, নির্বাচন অভিমুখে দেশ যাচ্ছিল। সেই সময় এই ঘটনাতে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি করবে। ভাই, যে আলোচনাটা এসছে সেটা তো আপনি শুনছেন। আপনি এই বিষয়ে আপনার কোনো কথা থাকলে আমি সেটা আলোচনা করি, ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। অভিযান না, অভিযানের বিষয়টা ধরেন সোহরাব ভাই যে কথাটা শেষে বলতে চেষ্টা করছে, তিনি একটা অস্বস্তি দেখছেন। এখানে আমাদের যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু আমি বলবো দুই পক্ষই আপনি বলতে পারেন যে ধরেন যে কোনো বিপ্লব হলে তার প্রতি বিপ্লব থাকবে। হ্যাঁ, এটা অভ্যুত্থান ঘটেছে, তাহলে প্রতি অভ্যুত্থান বলে শব্দ তো নাই, কিন্তু এগুলো তো ঘটছে। এটা হচ্ছে গভর্নমেন্টের একদম নিষ্ক্রিয়তার কারণে। আপনি দেখেন সারা দেশে খবর দেখবেন, যারা ফ্যাসিস্টের দোষর ছিল বা যারা পালায় নাই, যারা সমর্থক ছিল আওয়ামী লীগের, তারাও কিন্তু সারফেসে এসে গেছিল, আলোচনা করছে, চিটাগাঙে মিছিল করছে। এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু চারা গাছের মতো জ্বালাতে ছিল। আর আমি যেটা বললাম, বিবিসি রিপোর্টই করেছে। আপনি দেখেন, আর্মি চিফ বলেছিল না 626 জন সেনাবাহিনীতে আশ্রয় নিয়েছে। তারা কই? আওয়ামী লীগের সবগুলো সংগঠক কিন্তু দেশ থেকে চলে গেছে এবং গিয়ে সবাই এখন হাজার হাজার ইউটিউবে লাগিয়ে গেছে, সব তাদের সমর্থক দেখেন সব। এবং আমি এমনকি দেখতেছি সফট সাপোর্টার আওয়ামী লীগের বুদ্ধিজীবী টাইপের লোকজন টকশোতেও আসা শুরু করছে। অর্থাৎ এত সিচুয়েশনটা নর্মাল হয়ে যাচ্ছিল। আমার কথা হলো যে পৃথিবীতে ধরেন হিটলার, মুসোলিনি, যত ফ্যাসিস্টের পতন ঘটেছে, কেউ কি ওই দেশে রিটার্নে এসেছে? আসে নাই। আপনি শ্রীলঙ্কায় দেখেন, প্রেসিডেন্ট তাকে অলমোস্ট গৃহবন্দী করে দেশেই আসছে, আটকায় রাখা হয়েছে, তার কোনো সে নেই। বাংলাদেশে দেখেন, ভারত এখন যে পরিস্থিতি, পার্থক্যটা একটাই, যদি শেখ হাসিনা বাংলাদেশ থেকে কথা বলতো, আওয়ামী লীগ থেকে কথা বলতো, তাকে যদি নির্যাতন করা হতো, অবশ্যই পক্ষে দাঁড়াতাম। কিন্তু তিনি ভারত এখন তার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। কারণ হয়তো বলবেন যে না, কারণ তিনি যখন পালিয়ে গেছেন তখন পার্লামেন্টারি পার্টি, ভারত বলছে যে এটা উনি ওনার দায়িত্ব দিয়েছে, ওটা ওনার পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। তার পাসপোর্ট সরকার বাতিল করেছে, সেই বাতিল পাসপোর্ট রিনিউ করেছে। হ্যাঁ, এবং তিনি কোথায় আছে কাউকে খবর রাখে নাই। আর তার অনুমতি সরকার থেকে রিটেন আহ্বান জানানো হয়েছে সে যাতে চুপ থাকে, চুপ রাখছে না।
এখন ভারত থেকে নিউ মার্কেটে দেখেন দলবাইতে ঘোরে, দুবাইতে ঘোরে, লন্ডনে ঘোরে। আমি ওই দিনে তো দেখলাম ব্রিটেন থেকে ওই যে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ইন্টারভিউ দিচ্ছে। হ্যাঁ, তো এই জন্যই আমি বলছি। আর আমাদের দেশের কিছু ইউটিউবার, আমাদের দেশের লোক ওখানে যা বাইরে যা কথা বলতেছে, তারা কিন্তু শুধু দেশকে সাপোর্ট দিচ্ছে না, টাকাও রোজগার করতেছে। তারা কিন্তু খুব আংলি মারতেছে, মানে এই জিনিসটাকে আরো গরম করে। আমরা তো দেশের ভিতর থেকে কথা বলছি, অর্থাৎ সামগ্রিক পরিস্থিতি যা ঘটছে তাতে প্রতি অভ্যুত্থান ঘটার পর্যায়ে চলে আসছিল। ভারতের পৃষ্ঠপোষকতায় আমি বলবো এখানে শক্তিটা ভিন্ন। শেখ হাসিনা বা আওয়ামী লীগ একা দেখলে হবে না, ভারত স্বয়ং একদম পুরা সরকার এবং ভারতের গণমাধ্যম পুরাটা বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে। এদের ফরেন পলিসি এত ভুল যে আপনি দেখেন বিশ্বায়নের যুগে কোনো ছোট দেশ কিন্তু এতিম না, নাইলে তাদের মালদ্বীপের থেকে বিতাড়িত হতো না। আপনি দেখেন, উদাহরণ দেই, আপনি দেখেন চিকিৎসা হসপিটাল বন্ধ করে দিয়েছেন, ভিসা বন্ধ করছেন, হসপিটাল বন্ধ, হসপিটালে বাংলাদেশের লোক যাইতো, এখন ব্যাংককে যায়। হ্যাঁ, চীন আপনার অলরেডি 3টা হসপিটাল ওপেন করেছে, তারা বলেছে কনসেশন রেটে ভর্তুকি দিয়ে তারা ভালো চিকিৎসা দিবে। 80% তুলা আমদানি হতো ভারত থেকে, এখন মালয়েশিয়ায় সাউথ আফ্রিকান ওয়্যার হাউস তৈরি হয়েছে মালয়েশিয়ায়, ওখান থেকে গার্মেন্টসের তুলা আসে। বিকল্প কিন্তু হচ্ছে তৈরি, না এটা তো হবেই। এই মানে বেড়াতে যাইতো, এখন থাইল্যান্ডে বেড়াতে যায়, মালয়েশিয়া বেড়াতে যায়, অন্য টুরিস্ট হিসেবে। আপনি খেয়াল এইগুলো দেখেন যে অলরেডি আমাদের দেশে যে অবৈধ ইন্ডিয়ানরা, তাদের 3rd প্রবাসী আয় ছিল ভারতের, এখন তার আয় বন্ধ হয়ে গেছে। মার্কেট তার এখন স্লো, ইন্ডিয়ান গুডস এখন কিন্তু যতই বলেন ভিতরে ভিতরে প্রতিবাদ হচ্ছে কম, তারা বুঝছে এবং ওখান থেকেই প্রতিবাদ উঠতেছে। তো এই জন্যই বলছি তারা মরণ কামড় দিচ্ছে। ধরেন আমার হিসাব হলো যে প্রায় 30 থেকে 35টা এগ্রিমেন্ট এবং সমঝোতার চুক্তি স্বাক্ষর করেছিল, সব ভারতের অনুকূলে। সর্বশেষ যেটা আমি সমকালে লিখেছি যে তারা ট্রানজিটের নামে করিডোর দিছিল, এই করিডোরটা তাদের খুবই প্রয়োজন ছিল। এখন করিডোর পাওয়া যাবে না তো, কারণ অন্য চুক্তিও তো রিভিউ করতে হবে, জনগণের প্রেশার আছে। তো ভারতের মাথা খারাপ হয়ে গেছে, কারণ ওখানে চিকেন নেক, ওখানে চীন উকি মারে, আমরা 7 সিস্টারে যাওয়ার রাস্তা বন্ধ করতেছি। হ্যাঁ, তো তাতে মাথা খারাপ হয়ে গেছে। এখন শেখ হাসিনাকে তার পার্টি না বসাইলে তারা মনে করতেছে এই দেশ তাদের নিয়ন্ত্রণে, তাদের মতো করে হ্যান্ডেল করতে পারবে না। ট্রানশিপমেন্ট থেকে শুরু করে সবই নিছে। শেখ হাসিনাও তো বলছে যা দিছি। আর তো কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা দেশ ছোট, আমরা ওই সমান অধিকারও চাচ্ছি না। ধরেন আমি তো ইয়েতে গেছি, 7 সিস্টারে গেছি, নেপালে কাঠমান্ডুতে গেছি, আমাদের 3-4টা নাম বিজ্ঞাপন হয়ে যাবে, 3-4টা কোম্পানির আইটেম হট কেক যেতে দেয়, ডাম্পিং অ্যান্টি ডাম্পিং দিয়ে আটকায় দেয়, অথচ তাদের পণ্য ভারতের পণ্য আসছে। আমার বক্তব্য হলো আমরা ছোট দেশ, ছোট প্রোডাকশন, কোয়ালিটি খারাপ হলে মার্কেটে মার খাবে। তোমার পণ্য আসে, আমার পণ্য যাইতে দাও। চীনের সাথে এগ্রিমেন্ট করছে 1 কিলোমিটারের ভিতরে কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা যাবে না, এগ্রিমেন্ট ঠিক। চীন করছে কি কুম্ফু ক্যারাত জানে এইরকম সেনাবাহিনী বর্ডারে দিছে, ওই যে একবার লাদাখে বরফের ভিতরে ঢুকাই দিছে ধরে। তো এখন আমার বক্তব্য হলো যে আপনার 300 কিলোমিটার 200 কিলোমিটার দূর থেকে গরু এসে বর্ডারে আসলেই গুলি করে মেরে ফেলে, কেন আপনি ধরে নেন। আর 300 কিলোমিটার দূর থেকে গরু আসে কি করে, তখন তাকে ধরতে পারেন না। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে আমাদেরকে চাপে রাখার জন্যে পানি আন্তর্জাতিক নিয়মে আপনি পানি আটকাতে পারেন না, অথচ আমাদেরকে মরুভূমি করে ফেলতেছেন। 54টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করতেছে, আবার সেখানে আমাদের অংশীদারিত্ব নাই, আমাদের সে নাই, আপনার ফান্ড নাই বলে কাজ শুরু করতে পারে নাই। আবার নেপালের তার উল্টাটা, আমাদের আটকায় দেয় পানি, নেপালে ছড়ায় দেয়, বুঝছেন না। তো সুতরাং আমি বলবো ভারতের চরিত্রটার তো ঠিক না, মানে এক্সট্রিম হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র। সেখানে আমার কাছে আশ্চর্য যে কংগ্রেসও তার সাথে সম্মতি দিয়ে আপনার একসাথে ডিসিশন নিয়ে শেখ হাসিনাকে আপনার পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং ওখান থেকে এই সরকার মানে আওয়ামী লীগ পরিচালনা করার চেষ্টা করতেছে। এই জন্য আমি বলছি যে আমি
এইভাবে সম্পদ ভাঙচুর করা এটা মানবাধিকার লঙ্ঘন, এটাকে আমি যেমন পছন্দ করতেছি না, কিন্তু এছাড়া তো উপায়ও ছিল না দেশটাকে কন্ট্রোলে রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য। সরকার যেখানে ইনঅ্যাক্টিভ, দায়িত্ব ছিল সরকারের, সরকার তো টোটালি ফেল করছে, আমি বলবো জিরো। সেখানে তো স্বাভাবিকভাবেই এখন বাইরের থেকে হোক ভিতর থেকে হোক, এখন ধরেন এই পরিস্থিতি যদি আগামী বেশি না আর 1 মাস যদি এইভাবে যেভাবে চলছিল থাকলে এদেশে তো সব ইয়ে হতো, ছাত্রদেরকে হত্যা করা হতো এবং মিছিল মিটিং শুরু হয়ে যেত, তো সব দাওয়া দেওয়া শুরু হতো। তো কারণ আওয়ামী লীগ তো ছোট সংগঠন না, প্রত্যেকটা গ্রামে মহল্লায় পরিবারের সমর্থক আছে। আপনার তার সমর্থক, তারা নেতারা পালায় গেছে। ধরেন শেখ হাসিনা পালাইছে, তার ফ্যামিলির আপনি খেয়াল করে দেখেন একটা ফ্যামিলির লোক রেখে গেছে, সব নেতারা বিপদে পড়ছে, আপনার সব আগে পাঠায় দিচ্ছে, শেখ পরিবার সব আগেই চলে গেছে। তাহলে তার নিশ্চয়ই এটা প্রধানমন্ত্রীর ইঙ্গিত ছিল, তখনকার শেখ হাসিনার ইঙ্গিত ছিল। নাহলে নেতারা আবার দেখেন এয়ারপোর্টে হাসান মাহমুদ আর কি প্রতিমন্ত্রী মানে পলক একসাথে আটকা পড়ে, হাসান মাহমুদ চলে যায়, পলক জেলখানায় থাকে। চিন্তা করেন এই, তাহলে এগুলো করে কে? তারপরে শেখ হাসিনাকে এই নির্বিঘ্নে যাইতে দিল কে? এই স্কোপটা করে দিল কে? তারপরে ধরেন 5 তারিখে বিপ্লব হলো, 6 তারিখে প্রায় 60% থানার অস্ত্র লুট হলো। যৌথ বাহিনী তো বহু আগে নামছে, অস্ত্র কোথায়? এখন আপনি বললেন না 85 জন গ্রেপ্তার হয়েছে, অস্ত্র কোথায়? একজনের হাতে অস্ত্র নাই। 23, 22 এবং 23-এ 2.5 লক্ষ অস্ত্র আপনার লাইসেন্স দেওয়া হয়েছে, সেই অস্ত্র এই সরকার বাতিল করছে, তারপরে যৌথ বাহিনী নামাইছে। কই অস্ত্র কোথায়? অস্ত্রের সন্ধান কোথায়? তো অস্ত্র তো আছে পড়া। এখন ফেসিবাদের দোসররাও মাঠে নামতেছে, তাহলে তো সব গুলি করা শুরু করবে। তো সুতরাং এর উপায়ও ছিল না। কিন্তু সাথে সাথে আমি সোহরাব ভাইয়ের এই কথাও বলি, সরকার যদি সক্রিয় থাকতে তাহলে আগের দিন তারিখ করে আক্রমণ করছে, সরকার কোথায়? নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর খুঁজি সোহরাব ভাইয়ের কাছ থেকে। সোহরাব ভাই, এই যে নানা বিষয় নিয়ে, এই পরিস্থিতি নিয়ে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি আমেরিকার থেকে দেশে এসেছেন এবং বলেছেন যে শেখ হাসিনার ফাঁদে পা দেওয়া যাবে না। মানে এই যে জিনিসগুলো হচ্ছে, সামগ্রিক বিষয় দিয়ে কি এর মধ্যে কোনো ষড়যন্ত্র, কোনো ফাঁদ দেখতে পাচ্ছেন কিনা? না, শুধু বিএনপি মহাসচিব না, বিএনপির অনেক নেতাই বলেছেন, নাগরিক কমিটিরও অনেকে বলেছেন, 26 জন বিশিষ্ট নাগরিক প্রতিবাদ জানিয়েছেন। আপনি দেখুন, এই যে গণতান্ত্রিক আন্দোলন, মানে শেখ হাসিনার বিরুদ্ধে গত 15 বছরের টিআইবি, ব্লাস্ট, আশোক, আইন ও সালিশ কেন্দ্র, মানবাধিকার সংগঠন, প্রায় সবগুলোই বিদেশি মানবাধিকার সংগঠন, তারা কিন্তু এই আন্দোলনের পক্ষে ছিল এবং সোচ্চার ছিল। যারা যখন দেশীয় সংস্থাগুলো কথা বলতে পারছে না, টিআইবি কথা বলছে এবং বেশ কঠোরভাবে। এবং আমি তো বলবো যে বিশেষ করে 2018 নির্বাচনের এই যে 50টি আসনে তারা জরিপ করে যে কেলেঙ্কারি খুঁজে বের করছে, শতভাগ ভোট, হ্যাঁ, শতভাগ ভোট হয়েছে, শতভাগ ভোট বা মানে রাতের ভোট, মানে তারা তো অংশীজনদের সাথে কথা বলছে। এবং টিআইবির গবেষণার এই হচ্ছে যে মানে কাদের সাথে কথা বলছে তাদের নাম পরিচয় প্রকাশ না করা। এমনকি ওই রিপোর্ট কিন্তু সরকারের কাছেই দেয়। বিষয়টা হচ্ছে আমরা 5 তারিখ পর্যন্ত যে ঐক্য ছিল, তারপর সেই ঐক্য ধরে রাখতে পারিনি কেন? সেই প্রশ্ন করা উচিত। সরকারের যে সমর্থন ছিল সেই সমর্থন নেই কেন? আজিজ ভাই একটা কথা বলছে যে আমিও মনে করি যে, আমি দ্বিমত করি যে এই মুহূর্তে বা নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের ওই ক্ষমতা নেই তাদের ফিরে আসার, ষড়যন্ত্র করার, চক্রান্ত করার বা নাশকতা করার। কারণ এটা প্রকাশ্যে থাকতে হয়তো এই অস্ত্র ভারত সাথে, আচ্ছা আমি বলছি, আচ্ছা ভারতকেও ভাবতে হবে। ভারত কিন্তু বলেছিল যে ভারতের এই পররাষ্ট্র সচিব এবং এখানকার যে দূত, যে একটা বিষয়ে আমাদের দ্বিমত আছে, অন্য বিষয়গুলো এগিয়ে নেই। এখানে উস্কানি ভারতের পক্ষ থেকেই বেশি, বিশেষ করে সেখানকার গণমাধ্যম, মিডিয়া। আর সরকারিভাবে যেগুলো কেউ যদি উস্কানি দিয়ে থাকে, কেউ যদি আপত্তিকর কথা বলে থাকে, কেউ যদি আমাদের মানহানি, আমাদের জন্যে অপমানকর, আমাদের জন্য চ্যালেঞ্জ দিয়ে থাকে, অবশ্যই সেটা কূটনৈতিক চ্যানেলে এবং এই করেছে। আমরা এই
জানি না বৈঠক হবে কিনা শেষমেশ, বিজেপি এবং বিএসএফ এর যে প্রধানদের বৈঠক হওয়ার কথা, তার আগে তো অনেক বার্তা দেওয়া হয়েছে। কি বলে, সমানে সমান তারা বার্তা দিলে এরাও বার্তা দিয়েছে। আবার এসবে কি হয়, যেমন আমরা তাদের দুধকে তলব করলাম, তারা আবার দিল্লিতে দুধ তলব করে। এটা কূটনৈতিক রেওয়াজ। কিন্তু কথা হচ্ছে আসল কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমাদের তো উচিত যে শেখ হাসিনা থেকে ভারতকে আলাদা করা, মানে যতটা করা যায়, তাহলে তো আপনার শক্তিটা বাড়বে। আর যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওই যে আমিও কিন্তু একই কথা বলছি। শেখ হাসিনা যখন বক্তৃতা দিয়েছে, এই বক্তৃতার সবাই এর নিন্দামুখর হয়েছে, যে এরকম একটা বক্তৃতা দিতে পারে কোনো দায়িত্ব জ্ঞানহীন, তো বিবেকহীন, এবং সমস্ত দায় ইউনূস সাহেবের উপর চাপানো। ইউনূস সাহেব তো মাঠে এই দৃশ্যপটেই ছিলেন না, তিনি ছিলেন প্যারিসে, তিনি ছিলেন একটি কর্মসূচিতে সেখানে যোগ দিয়েছিলেন। তা এটা হচ্ছে যে অক্ষমের আর্তনাদ। কিন্তু আমরা বলছি যে এর পরে যে ঘটনা ঘটলো, প্রতিক্রিয়া যেটা হলো, সেটি থামানো যেত কিনা, প্রতিক্রিয়া তো অন্যভাবেও দেখানো যেত। যেমন 32 নম্বর বা আওয়ামী লীগের যত স্থাপনা অবরোধ করে রাখতো, যে এদের গ্রেপ্তার হওয়া ছাড়া বিচার না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকি। আর যেটা হলো যে গাজীপুরে, এটা ভয়ের কারণ। মনে হয় যখন পাল্টা আঘাত করতে দেয়া হয় বা করে ফেলে, তখন কিন্তু তাদের ভয়টা কেটে গেল। এতদিন কিন্তু ভয় ছিল, গাজীপুরে কিন্তু ভয়টা কেটে গেল। এখন কে আগে শুরু করছে, আমি সেটা হলো অনুসন্ধানের বিষয়। কিন্তু সরকার, রাজনৈতিক দল, ছাত্র নেতৃত্ব, এদের মধ্যে বোঝাপড়াটা ভালো থাকলে, প্রতিদিনই একে অপরের বিরুদ্ধে বিবৃতি বক্তৃতা না দিলে সরকারের অবস্থানটাও শক্ত হয়, এবং প্রতিপক্ষ যাদের ভাবি তারা এত সাহসও করবে না, পেত না। কিন্তু আমি একটু ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই। আজকে নির্বাচন কমিশনে গিয়েছিলেন বিএনপির প্রতিনিধি দল, নজরুল ইসলামের নেতৃত্বে সালাউদ্দিন সহ অন্যরা। সেখানে তারা কয়েকটি বিষয় আলোচনা করেছে, যেটি আমাদের কাছে মূলত উঠে এসে, সেটি হচ্ছে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো দিয়েছে, সেই রিপোর্টগুলো যদি নির্বাচনের ক্ষেত্রে কোনো অন্তরায় সৃষ্টি করে, নির্বাচন পিছিয়ে যায় অথবা অন্য কোনো সৃষ্টি করে, সেক্ষেত্রে নজরুল ইসলাম খান বলেছেন যে তাহলে বিএনপি এর বিরোধিতা করবে। তাহলে সংস্কারের 6টি সংস্কারের মানে কমিশনের রিপোর্ট বেরিয়ে এসছে, সেগুলো নিয়ে এক ধরনের আলোচনা হবে। এবং আমরা জানি যে আগামী সোমবার বিএনপির প্রতিনিধি দল সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য চিফ অ্যাডভাইজারের কাছে যাবেন। সব মিলিয়ে আসলে কি হচ্ছে তাহলে? না, সব মিলিয়ে হচ্ছে কি, বিএনপি তো মাঠে নেমে গেছে, এবং নির্বাচনের লক্ষ্যে, নির্বাচনই হচ্ছে তাদের প্রধান লক্ষ্য। এবং তারা 17 বছর 18 বছর ক্ষমতার বাইরে, আওয়ামী লীগ সরকারের 15 বছর, যদি 15 বছরও বাদ দেয়, শেষ 10 বছর যদি ধরেন, নির্মমতার শিকার, দমন পীড়ন, জেল জুলুম, মামলা। হ্যাঁ, এখন আর এই আমরা অভ্যুত্থান বলি বা বিপ্লব বলি, তো আর 36 দিনে হয়নি, দীর্ঘ প্রক্রিয়া। কোনো সরকারি 36 দিনে হয় না। আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন হলো কত, 4 জানুয়ারি শুরু হলো, 69-এর 4 জানুয়ারি শুরু হলো, আইয়ুব খানকে পদত্যাগ করতে হলো 21 ফেব্রুয়ারি। সুতরাং সবটা পটভূমি আছে, এবং বিএনপি তো চাইবেই। এখন এই কমিশন সরকার যেহেতু গঠন করেছে, সরকারের এই প্রস্তাবগুলো সরকারের ধরে নেই, বিএনপিরও নিজস্ব প্রস্তাব আছে সংস্কার নিয়ে, এগুলো নিয়ে আলোচনা হতে পারে। এখন একটাই বিষয়, যদি কোনো পক্ষ, সে বিএনপি হোক, ছাত্র নেতাদের পক্ষ হোক বা অন্য দল হোক, যে তারা যদি এই গোদহরে থাকে যে আমার দাবি না মানলে আমি নেই, তাহলে কিন্তু ওই মান্নান ভূঁইয়া এবং এম এ জলিলের আলোচনার মতো হবে, যেটা কোনোভাবেই কাম্য না। অনিশ্চয়তার মধ্যে আছি। আমি মনে করি যে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হলে, অর্থাৎ সরকার যদি একটি দিন তারিখ দেয়, সেটা এই মাসের শেষে দেখ বা যত দ্রুত দিতে পারে, তাহলে এই সামাজিক অস্থিরতাও অনেকখানি কমে যাবে।
রাজনৈতিক অস্থিরতা কমে যাবে, এমনকি অপরাধও কমে যাবে, কারণ মানুষ তখন নির্বাচনমুখী হবে, দলগুলো নির্বাচনমুখী হবে। কিন্তু এই যে একটি বিপ্লব বা গণ অভ্যুত্থান যাই হোক, এই ঘটনার পরে নির্বাচনের জন্য কি বিরোধী দল বিশেষ করে বিএনপি কি খুব বেশি তাড়াহুড়ো করলো? আমি তো মনে করি না, কারণ ধরুন 90-এর গণ অভ্যুত্থানের পর সেখানেও তো কোনো গণ অভ্যুত্থান হয়েছিল, এবং সেখানেও 9 বছরের আন্দোলন সংগ্রাম, সেখানেও নূর হোসেন তাজুল সহ অনেকে জীবন দিয়েছেন। তা 3 মাসের 2 মাস, 3 মাসও না, 3 মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচন হলো। সেই প্রেক্ষাপট আর 24-এর প্রেক্ষাপট আলাদা, কিন্তু আবার একই কথা যে আপনি যদি নির্বাচনটাই প্রলম্বিত করেন, নির্বাচন করতে না দেন, তাহলে তো সমস্যা আরও বাড়বে। আমি বিএনপির সাথে তো এই এক ব্যাপারে একমত যে আরেকটা হতো, যদি মানুষ কিন্তু মোটামুটি ধরে নিয়েছিল এই 1/11-র অভিজ্ঞতা থেকে যে এই সরকার সর্বোচ্চ 2 বছর থাকলেও আমাদের আপত্তি নেই, কিন্তু সরকার তো 6 মাসেই ক্লান্ত মনে হচ্ছে। সরকারকে একটাই কথা বলবে যে ক্লান্ত, এবং এটি প্রধান উপদেষ্টার ভাষাভঙ্গিতেও মনে হয়। সুতরাং সরকারও যে ওই 2026-এর জুনের চিন্তা কিন্তু এখন নেই, এখন 25শে ডিসেম্বরই। সুতরাং আশা করি নির্বাচনী ট্রেনে দেশ চলবে, দেশ উঠে যাবে, এবং অনেক সমস্যা থেকে এই অন্তর্বর্তী সরকার রেহাই পাবে। দেখেন, সংস্কার, আমি ওই বিতর্কে গেলামই না অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার করার ম্যান্ডেট আছে কিনা, কারণ নেক্সট সংসদ এসে অনুমোদন না করলে এটা ট্রাস্ট পেপার। শুধু সংস্কার কেন, অন্য যা যা আছে সবকিছুতে অনুমোদন লাগবে, এবং সরকারের অনুমোদন লাগবে। এখন 2 হলো, ধরেন এই সরকার যা যদি দেশ চালাচ্ছে, যদি দেশটা ঠিক মতো চলতো, তাহলে চোখ বুঝে দেশের জনগণ 2 বছর সময় দিত। এখন এই আজকে যে আলোচনা আগের ইস্যুতে করলাম, আমি তো মনে করি যে কালকে পলিটিক্যাল পার্টির সরকার আসলে ভালো হতো, দেশটা শক্ত হইতো। সে আমার কথা হলো, যদি সংস্কার নিয়ে আন্তরিকই হতো প্রথম থেকে, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করতো না। এবং বিএনপি এবং জামাতে ইসলামকে ঘিরে সব পার্টি আছে, এবং তারা 2 পক্ষই সংস্কার প্রস্তাব জমা দিয়েছে। বিএনপি 62টা দিয়েছে, জামাত ইসলামও প্রায় 40-45টা। আপনি ওই সংস্কারটা নিয়ে, আপনার এক্সপার্টটা নিয়ে আপনি বসে, প্রধান উপদেষ্টা বলছে না, রাজনৈতিক দলরা যতটুকু সংস্কার চায় একমত হয়, ওটুক নিয়েই নির্বাচনে যাব। আমি তো তাহলে সমস্যা দেখছি না। ওনারা করলো কি, একের পর এক কমিশন করতে থাকলো। কমিশনের ভিতরে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নাই। আবার কমিশনের যে কাজগুলি করছে, এটা আমার পাবনার ভাষায় আপনারা এখানে বলছে কিনা, আমার কাম আমি করব, তো খালি হুনা লব, ব্যাপারটা এরকম। এই সরকারের তো এতটা মেরুদণ্ড শক্ত না যে এই দেশের রাজনৈতিক দলকে খালি হুনা লব। একদিনে 9টা পার্টির সাথে সংলাপ ডাকছে, এটা ট্রাক থেকে রিলিফ কেনে না, টিসিবির পণ্য কেনার মতো, আধা ঘন্টা ঢুকছে আর বাড়াইছে। এরকম তামাশা করছে কেন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে? করে তো দূরত্ব পাচ্ছে। রাজনৈতিক দলের ভিতরে বিভাজন তৈরি। 111-এর সরকারের সময় আপনি খেয়াল করে দেখেন, ইলেকশন কমিশন আওয়ামী লীগ এবং বিএনপিকে ভাঙতে চেষ্টা করছে। এখন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকার এই ঐক্য, গণঅভ্যুত্থানের যে ঐক্য, তাদের পদক্ষেপের কারণে গণঅভ্যুত্থানের ঐক্যটাকে ভেঙে দিচ্ছে। আপনি ধরেন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, তার কথার আস্থা রাখবেন কি করে? তিনি তো বলছেন আমি কোনো রাজনৈতিক দলের পক্ষেও নেই, রাজনৈতিক পক্ষ নেই। উনি কী করে বলেন, এই যে ফিনান্সিয়াল টাইমসকে যেভাবে ইন্টারভিউ দিয়ে ছাত্রদের সংগঠন করবে এবং ছাত্রদেরকে যেভাবে ফ্লার আপ করছে, ছাত্রদের পক্ষে আছে, ছাত্ররা তাকে ক্ষমতায়, হ্যাঁ, তিনি তো বলছেনই ছাত্ররা নিয়োগ করছে, তো ন্যাচারালি ওইটা বললেই হয় আমি ছাত্রদের পক্ষে আছি, ছাত্ররা পার্টি করবে। উনি সব দলের পক্ষে আছে, শুধু ছাত্র তো তা তো নাই, অন্য দলের সাথে ঠেলায় পড়ে থাকে না। সুবিধা হলে আপনার সংস্কার প্রস্তাব করলেন, আপনি যে কমিটিগুলো করলেন, কমিশনগুলি করলেন, সেই কমিশনগুলো তো কোনো দলের সাথে, বিএনপি বলেন, মেজর দল, জামাত বলেন,
কারোর সাথে কেউ তো জানে না তাদের প্রতি। আজকে যদি সবগুলো দলের সাথে ধরেন বিএনপিকে কেন্দ্র করে শুনলাম যে সংস্কার প্রস্তাব 62টা দিয়েছে, বাইরে প্রচার আছে 31টা ছিল বিএনপির প্রস্তাব, এইটা 62টা হয়েছে। এটা অন্তর্বর্তীকালীন সরকারকে জমা দিছে। এবং জামাত ইসলামের সম্ভবত 40টা না 42টা আছে। সেখানে আপনি এই দলকে অনেক সময় রাষ্ট্র চালাইতে পর্দার অন্তরালে জাহিরি এবং বাতুনি, আপনি দুইটা দলকে আপনি নিয়ে বসতেন আলাদাভাবে বসতেন। এখন তো শুরু হয়েছে, আমার মনে হয় মানে আগামীকালকে এটা তো হবে না। সংস্কার বিএনপির সাথে প্রস্তাবে বসছে। যত বার করছে এখন তো ছাত্রদের দাবি আলাদা, আগে সংস্কার করো তারপরে হবে। না, কিছু সংস্কার তো প্রয়োজন আছে। কিছু সংস্কার প্রয়োজন আছে, সেটা আপনার আমার, কিন্তু এই সরকারের ম্যান্ডেট তো নাই। জনগণ থেকে আপনি বলেন তো, ছাত্র আন্দোলনের কোনো সময় রাষ্ট্র কাঠামো সংস্কারের কোনো দাবি ছিল না। বলা হয়েছে গণঅভ্যুত্থানে যেহেতু ফ্যাসিস্ট সরকার পতন ঘটে গেছে, সুতরাং জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। হ্যাঁ, আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যে কারণ আমরা বলিনি আলোচনায় যে দেশ স্বাধীন হয়েছে এই যে 54 বছর পড়লো, অনেক সূচকে আমরা এগোচ্ছি, সামাজিক সূচকে, কিন্তু রাজনৈতিক সূচকে পিছাচ্ছি। হ্যাঁ, আমরা গণতন্ত্রের চোখে দেখি না, ওই যে জানালা দিয়ে কখনো উঁকি ঝুঁকি মারে আবার চলে যায়। তো সুতরাং আমরা তো সেজন্যই তো আমি মনে করি যে এটা গণতন্ত্রকে শক্ত একটা ভিত্তির উপরে দাঁড় করিয়ে দেওয়ার জন্যই এই সংস্কারগুলো দরকার আছে। না, সংস্কার দরকার আছে, কিন্তু এই সংস্কার ফাইনালি আপনার নেক্সট পার্লামেন্টে অনুমোদন হতে হবে। এবং আইনি প্রক্রিয়া তো হইতেই হবে। কারা করবে? নির্বাচিত সরকার করবে। নির্বাচিত সরকার তো রাজনীতিবিদদের থেকে আসবে নিশ্চয়ই। এই নিজ সরকার তো আসবে না। তাহলে তাদের সাথে দূরত্ব তৈরি করছেন কা? সে দূরত্ব কি শুধু সেজন্য কি আপনি সরকার এককভাবে দায়ী? সরকার যেহেতু ক্ষমতায় আছে সরকারি না, তারা তো আপনি প্রথম থেকে খেয়াল করে দেখেন, রাজনৈতিক দলগুলোকে তারা অ্যাভয়েড করে চলার চেষ্টা করছে। ক্ষমতা পাইছি আমরা সব করব, এখন ক্ষমতা চালাইতে গিয়ে দেখাইতে চেয়ারে তার বসে থাকতে পারে না, অবস্থা এরকম হয়েছে। তো ওনারা যদি প্রথমেই আসা সরকারে যেদিন ওত দিছে তার পরের দিন ওই প্রথম কাজ ছিল আহত ছাত্রদেরকে দেখতে যাওয়া, তাদের চিকিৎসা পাওয়া গেছে। হ্যাঁ, গেছে। বাইরে ওত নিয়ে যায় নাই, দুই একজন বিচ্ছিন্নভাবে গেছে। পরে চিফ অ্যাডভাইজার ভাষণ দেওয়ার পরই উনি মেডিকেল গেছে। আচ্ছা, ধরে নিলাম গিয়েছে, 6 মাস পরেও এই আহতদের রাস্তায় নামছে। আপনি বলেন তো আপনার পা একখান ভেঙে গেলে, চোখ একটা উল্টে গেলে 6 মাস পরে আর চিকিৎসা স্কোপ আছে? সেই লিমিটেশন গুলো তো সামনে এসছে। তারপরে দেশটা এমন ভাবে তাদের ধারণার থেকে বোঝা উচিত ছিল, পলিটিশিয়ান হলে বুঝতো যে পুরা দেশটা এলোমেলো করে ফেলছে, একেবারে ছেঁড়াবেড়া করে ফেলছে। এই দেশটা শুরু করবো কই থেকে? আচ্ছা, আমরা রাজনৈতিক দলের নেতাদের সাথে যারা বুঝবেন আছে এটা আলোচনায় বসছে, তারা শুরু করছে। ওই যে উদাহরণ দিচ্ছি না, প্রশাসন, পুলিশ, আমি একদম শেষ সময় আছি। সুতরাং এই জন্যই আমি বলছি প্রথম থেকে রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করছে। নাইলে এই যে আজকে একটা বেশি রকম আলোচনা উঠছে, মানবাধিকার লঙ্ঘন এবং আইনের শাসন নাই এদেশে, এই এত ভাঙচুর হতেছে। সুতরাং যদি রাজনৈতিক দল ইনভলভ থাকতো তাহলে কিন্তু এটা আমার ধারণা এটাকে ট্যাকল করা সম্ভব ছিল। সৌরভ একদম 30 সেকেন্ড আপনি আজিজ ভাই একটু হতাশার কথাই বেশি বললেন। আমি তারপরও আশা করতে চাই রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বসে একটা সমাধানে আসবে, কারণ তাহলে মানুষের মধ্যে যে সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা সেটা কাটবে আশা করি। নিশ্চয়ই আমাদের সকলের প্রত্যাশা তাই, এর থেকে উত্তরণ ঘটুক সে আশা করি। জনাব সোহরাব হাসান, জনাব এম এ আজিজ, আপনাদের দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।